আচ্ছা, বর্ষাকালের সময় বৃষ্টিপাত হলো, সেই বৃষ্টিপাতটা যে কোথায় পড়বে, বৃষ্টির জলটা যে কোথায় পড়বে, না নালাতে, নালা থেকে কোথায় পড়বে, খালে, খাল থেকে যে কোথায় আবার পড়বে, না নদীতে। তো এই নদী কাকে বলে? নদী হলো পাহাড় বা পর্বত বা মালভূমি, যাকে বলা হয় উচ্চভূমি। এখানে যদি কোনো স্বাভাবিক জলধারা, সেটা কিসের উৎস হতে পারে, না তুষারপাত থেকে হতে পারে, বৃষ্টির জল হতে পারে, বা প্রসবনের জলও হতে পারে। সেই জলধারাটা যখন ভূমির ঢাল অনুসারে, মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসারে নেমে গিয়ে কোথায় পড়বে, কোনো হ্রদে পড়তে পারে, কোথাও সমুদ্রে পড়তে পারে, বা কোনো বড় নদীতে পড়তে পারে, তখন আমরা তাকে নদী বলব। ঠিক আছে, তাহলে কে হলো নদী কাকে বলে, না কতগুলি স্বাভাবিক জলধারা, প্রসবনের জল, হিমবাহ গলা জল, বা হচ্ছে বৃষ্টির জল, এই জলধারাগুলো যখন হচ্ছে ভূমির ঢাল অনুসারে মাধ্যাকর্ষণ শক্তির টানে প্রবাহিত হয়ে গিয়ে কোথায় পড়বে, না সমুদ্রে, হ্রদে, বা কোনো বড় নদীতে পড়ে, তখন আমরা তাকে কি বলবো, না নদী বলবো। আমি যদি বলি এখান থেকে তৈরি হলো, যে এখানে পড়ছে, তাহলে এখানে যেখান থেকে তৈরি হচ্ছে এই অংশটাকে আমরা কি বলবো, না নদীর উৎস। আর যেখানে পড়ছে এটাকে আমরা বলবো নদীর মোহনা। এখানে একটা জিনিস জানার আছে, যদি হ্রদে বা সমুদ্রে পড়লো তাহলে আমরা তাকে বলছি নদীর মোহনা, আর যদি কোনো বড় নদীতে গিয়ে পড়ে তখন আমরা তাকে বলবো নদী সঙ্গম। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি বললাম, না নদী, নদী যেখান থেকে তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে নদীর উৎস, যেখানে গিয়ে পড়ছে তাকে বলা হচ্ছে নদী মোহনা। এরপর আমরা আজকের যেটা বিষয় সেটা পড়ব বহির্জাত শক্তির অংশরূপে নদীর কাজ। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে বহির্জাত শক্তি আবার কাকে বলবো। আমরা যে শক্তিগুলো পৃথিবীর অভ্যন্তর থেকে আসে তাকে বলবো অন্তর্জাত শক্তি, কিন্তু ভূপৃষ্ঠের বাইরে যে শক্তিগুলো কাজ করে, যে অজৈব বা জৈব শক্তিগুলো ভূপৃষ্ঠের বাইরে রাসায়নিক বা যান্ত্রিক আবহবিকার ঘটাবে, দিয়ে ভূমির রূপে পরিবর্তন ঘটাবে, তাকে আমরা কি বলবো, না বহির্জাত শক্তি। তো এই বহির্জাত শক্তি রূপে হিমবাহ আছে, বায়ু আছে, নদী আছে, এদের তিনজনেরই কাজ করে থাকে। আমাদের পাঠ্যাংশে এই তিনটেই আছে, কিন্তু আজকে আমরা পড়বো না নদীর কাজ। একটা জিনিস মাথায় রাখতে হবে, না ভূপৃষ্ঠের মধ্যে বা ভূপৃষ্ঠের এই বাইরের অংশতে নদী 70% ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে থাকে, তাই নদীর কাজটাই হচ্ছে বহির্জাত শক্তির মধ্যে সবথেকে প্রধান। আচ্ছা, এখানটা একটা জিনিস, নদী যেখান থেকে তৈরি হচ্ছে তাকে বললাম নদীর উৎস, যেখানে গিয়ে পড়ছে তাকে বলছি নদী মোহনা। এরপর এখান থেকে যে নদীগুলো এসে প্রধান নদীতে মিশছে, অর্থাৎ আমি যদি এরকমভাবে ধরি, যে নদীগুলো এসে এই প্রধান নদীতে মিশছে এই নদীগুলোকে কি বলা হবে, না প্রধান নদীর উপনদী, অর্থাৎ এগুলো হলো সব উপনদী। আবার এটা হচ্ছে পার্বত্য প্রবাহে দেখা যায়, এটা কোথায় দেখা যায়, না পার্বত্য প্রবাহে। আবার যখন এই নিম্ন প্রবাহে আসবে তখন এই নদীগুলো, এইখানটা ভূমির ঢালটা একদম, মানে পার্বত্য প্রবাহ যখন হয়ে থাকে তখন খাড়া হয়ে থাকে, ভূমিটা একদম সোজাভাবে নদীগুলো নেমে আসে। কিন্তু যখন এখানে এই সমভূমি প্রবাহ বা বদ্বীপ প্রবাহ দেখা যাবে তখন হচ্ছে ভূমির ঢালটা এইরকম মৃদু হয়ে যায়। মৃদু হয়ে গেলে তখন ওই নদীটা কী হয়, চারদিকে পাশ কেটে যায় বা বিভিন্ন শাখায় ভেঙে যায়। তো এই বিভিন্ন শাখায় যখন ভেঙে যায়, এই নদীগুলো যখন এইরকমভাবে ভেঙে গেল তখন এই নদীগুলোকে বলা হবে কি নদী, এগুলোকে বলা হবে শাখা নদী। তাহলে এটা হচ্ছে উপনদী, এটা হচ্ছে শাখা নদী। এরপর একটা জিনিস, এখানে উপনদী, এর পরবর্তীকালে উপনদী এসে মিশতে পারে, পরবর্তীকালে উপনদী মিশতে পারে, এখানে পরবর্তীকালে আরও শাখা নদী হতে পারে, এখান থেকে একটা করে শাখা নদী হতে পারে। এই যে সমগ্র এলাকাটা, এই সমগ্র এলাকাটা হচ্ছে এই প্রধান নদীটার কি, না অববাহিকা। কি বলবে, অববাহিকা। গোটা এলাকাটাই হচ্ছে এই প্রধান নদীটার অববাহিকা। এখানটা আরেকটা জিনিস জানতে হবে আমাকে, ধারণ অববাহিকা কি। ধারণ অববাহিকা বলতে পার্বত্য প্রবাহে নদী যতটা জায়গা প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে ধারণ অববাহিকা, কারণ এখানে জলটা এসে মূল নদীটা প্রধানত তৈরি করে থাকে। তাই এই জায়গাটা, এই প্রথমে যে অংশটা জলটা পার্বত্য প্রবাহে প্রবাহিত হয়, এই যে অংশটা, যে নদীর যে অংশটা পার্বত্য প্রবাহে প্রবাহিত হয়, অর্থাৎ এই পার্বত্য প্রবাহে যে নদীগুলো এসে প্রধান নদীর সঙ্গে মিশছে, এই যে সমগ্র এলাকাটা, এই এলাকাটা হচ্ছে কি, ধারণ অববাহিকা। তাহলে এই অংশটা হলো ধারণ অববাহিকা, এই গোটা এলাকাটাই হচ্ছে কি অববাহিকা। এরপর আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নদী উপত্যকা কাকে বলে। নদী উপত্যকা কি, না এই যতটা উপনদীর জলটা যতটা জায়গা দিকে প্রবাহিত হয়, অর্থাৎ এই জায়গাটা দিকে প্রবাহিত হচ্ছে, এই জায়গাটা আমি সংজ্ঞা হিসেবে বলতে গেলে কি বলতে পারবো, সংজ্ঞা হিসেবে বলতে গেলে কোনো একটা সরু খাত,
যেখান থেকে হচ্ছে চারদিকে জলটা নেমে আসে, নেমে ওই খাতটার দিকে প্রবাহিত হয়ে থাকে। অর্থাৎ নদী যখন তার দুপাশে উঁচু অংশে উচ্চভূমির মাঝখানে যে সরু খাতটা তৈরি হয়, যে খাতের মধ্য দিয়ে নদীটা প্রবাহিত হয়ে থাকে, তাকেই বলা হচ্ছে নদী উপত্যকা। কি বললাম? যে সংকীর্ণ উপত্যকাটি রয়েছে, যেখানটা হচ্ছে দুপাশের ভূমি অপেক্ষা অনেকটা নিচুতে অবস্থিত, যে দুপাশে জলটা যখন যে সরু খাতটা দিকে প্রবাহিত হয়ে থাকে, তাকেই বলা হচ্ছে নদী উপত্যকা। এটা হচ্ছে নদী উপত্যকা। এবং নদী উপত্যকা বলতে মূলত নদীটা, এখানের মধ্যে সব জায়গাটা তো জুড়ে তো জলটা যায় না সবসময়, তার মধ্যে সরু যে খাতটা দিকে যায় তাকে বলা হচ্ছে নদী খাত। তাহলে নদী উপত্যকার মাঝখানে কী পাবো আমি? নদী খাতটা পাবো। ব্যাস। নদী উপত্যকা। তাহলে আমি কী কী পেয়েছি? প্রথমে নদীর সংজ্ঞা পেয়েছি, তারপর বলেছি নদী অববাহিকা পেয়েছি, এটাকে বলেছি ধারণ অববাহিকা, এই জায়গাটা বলেছি নদী উপত্যকা। এরপর যেটা বলবো সেটা হচ্ছে জল বিভাজিকা। জল বিভাজিকা বলতে কি? বিভাজিকা বলতে কি যেটা পার্থক্য করবে, বিভাজন করবে, তাকেই তো বলা হবে জল বিভাজিকা। তাহলে যে উচ্চভূমিটা এই দিকে দুদিকে নদী খাতকে কি করবে? পৃথক করবে, তাকে বলা হবে জল বিভাজিকা। ছবিটা কেমন হবে? কেমন হয়ে থাকে? ভূমিটা এখানটা উঁচু, এই জায়গাটা কেমন? উঁচু ভূমি, অর্থাৎ এটা হলো উচ্চভূমি। এই উচ্চভূমিটা এই দিকে যে নদীগোষ্ঠী এবং এই দিকে যে নদীগোষ্ঠী, এই দুটো নদীগোষ্ঠীকে কী করেছে? না পৃথক করেছে। তাই এই উচ্চভূমিটাই হলো কি? না জল বিভাজিকা। এরকম ভারতে জল বিভাজিকা আছে। ভারতটা যদি এরকম হয়ে থাকে, ভারতের যদি মোটামুটি এর মধ্যে এখানে আছে পশ্চিমঘাট পর্বত, এই জায়গায় কী আছে? পশ্চিমঘাট পর্বত। এইখানে মাঝ বরাবর আছে বিন্ধ্য পর্বত, এই জায়গা করে আছে হিমালয় পর্বত। তাহলে ভারতের এই তিনটে পর্বতও কিসের উদাহরণ? না জল বিভাজিকার উদাহরণ। কী বললাম? জল বিভাজিকা কাকে বলে? তাহলে কি বললাম? যে উচ্চভূমি পাশাপাশি প্রবাহিত দুটি নদীগোষ্ঠীকে পৃথক করে থাকে, তাকে বলা হচ্ছে জল বিভাজিকা। ভারতে তিনটি জল বিভাজিকা উদাহরণ কী হতে পারে? একটা হচ্ছে বিন্ধ্য পর্বত, হিমালয় পর্বত, এখানে কি পাবো? পশ্চিমঘাট পর্বত। এগুলো হচ্ছে কিসের উদাহরণ? না জল বিভাজিকার উদাহরণ। এটা হচ্ছে জল বিভাজিকা। এরপরে নদীর গতি। নদীর সাধারণত কটা গতি থাকে? না তিনটে গতি থাকে। একটা হচ্ছে উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, একটা হচ্ছে মধ্যগতি বা সমভূমি প্রবাহ, আর একটা হচ্ছে নিম্নগতি বা হচ্ছে বদ্বীপ প্রবাহ। এই নদীর তিনটে গতি থাকে। যে নদীর এই তিনটে গতি বর্তমান, তাকে বলা হবে আদর্শ নদী। অর্থাৎ আদর্শ নদী কাকে বলবো? না যে নদীর হচ্ছে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, এই তিনটে গতি বর্তমান থাকে, তাকে আমরা বলি আদর্শ নদী। যেমন যদি বলি গঙ্গা একটা আদর্শ নদীর উদাহরণ, সিন্ধু একটা আদর্শ নদীর উদাহরণ। বেশ, এটা বললাম। এরপর হচ্ছে জলচক্র। জলচক্র কি? চক্র বলতে কি চক্রাকারে আবর্তন, তাকেই বলা হবে চক্র। তো এই জলচক্র কি? না জলটাই যখন বিভিন্ন রূপ নিয়ে আবর্তিত হবে, তখনই আমরা তাকে বলবো জলচক্র। কেমনভাবে বিভিন্ন রূপ নিয়ে বলতে কেমনভাবে? না দেখো, এখানে জলটা রয়েছে, এই জলটা কী হলো? বাষ্পীভূত হলো, অর্থাৎ হ্রদ বা সমুদ্রের জল বাষ্পরূপে উপরে উঠলো। এখানে যে আস্তে আস্তে কী হবে? ঘনীভূত হবে। ঘনীভূত হয়ে এই পদার্থটা আবার কি, এইটা কী রূপে পড়বে? আবার বৃষ্টিপাত রূপে। আবার এখানে বৃষ্টি হলো, এই বৃষ্টির জলটা আবার কী রূপে বয়ে যাবে? না নদী জলপ্রবাহ রূপে বয়ে যাবে। তাহলে হচ্ছে জলটা কি হচ্ছে? এখানে যদি জল থাকে, এই জায়গায় যদি জল থাকে, এটা যদি ভূমিরূপ হয়ে থাকে, এখানে হচ্ছে সমুদ্র, এই জলটা আস্তে আস্তে কী রূপে? না বাষ্পরূপে। এখানে গিয়ে মেঘ তৈরি করলো বাষ্পরূপে। এটা আবার কী রূপে? না বৃষ্টি রূপে। এই বৃষ্টির জলটা আবার কি?
না জলপ্রবাহ রূপে। অর্থাৎ এই যে একবার উঠবে, উঠে যে এখানে ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে বৃষ্টিপাত রূপে পড়বে, বৃষ্টিপাত হয়ে পর আবার নদীর দ্বারা এটা আবার জলপ্রবাহ রূপে বয়ে যাবে। যখন এই যে চক্রাকারে আবর্তিত হবে জলটা, তখনই আমরা তাকে কি বলবো, জলচক্র। এখানে সব জলটাই যে বয়ে চলে যায় তা নয়, কিছুটা আবার কি ভৌম জল রূপেও আবার সঞ্চিত হয়, অর্থাৎ কিছুটা তলদেশ দিকেও সঞ্চিত হয়ে থাকে, মাটির তলাতেও যায়, এইভাবে সমতাটা বজায় থাকে। তাহলে কি বললাম, জলচক্র কাকে বলে? সমুদ্র বা হ্রদের জল যখন সূর্যতাপের কিরণে বাষ্পীভূত হয়ে উপরে ওঠে এবং সেখানে আবার ঘনীভূত হয়ে বৃষ্টিপাত রূপে আবার মাটিতে পড়ে, এবং সেই জলটা আবার যখন নদীতে বা নালা দ্বারা জলপ্রবাহ রূপে আবার ফিরে যায়, এইরকমভাবে চক্রাকারে জলটা যখন আবর্তিত হয়ে থাকে, তখন আমরা তাকে কি বলবো, জলচক্র বলবো। বেশ, জলচক্র। এরপরে নদীর কাজ। নদী যখন প্রবাহিত হয়ে যায় তখন মূলত তার তিনটি কাজ লক্ষ্য করা যায়। একটা হচ্ছে ক্ষয়, একটা হচ্ছে বহন, আর একটা হচ্ছে সঞ্চয়। তো নদী ক্ষয়টা সাধারণত কখন করবে, আমরা কখন বেশি ক্ষয় করব? যখন আমাদের ক্ষমতা বেশি, অর্থাৎ নদী যখন উচ্চ গতিতে প্রবাহিত হবে, অর্থাৎ যখন পার্বত্য প্রবাহে প্রবাহিত হবে, তখন নদীর কী হবে, ঢালটা, ভূমির ঢালটা কী হয়ে থাকে, বেশি থাকে। বেশি থাকার জন্য নদীটা ক্ষয়টা বেশি করে। তো নদীর ক্ষয়ের কী কী উপাদানগুলো আছে, না ক্ষয়ের উপাদান আছে জলের পরিমাণ। জলের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে নদী ক্ষয় বেশি করবে। আচ্ছা, তারপর হচ্ছে জলের গতিবেগ। জলের গতিবেগটা যদি বেশি হয় তাহলে হচ্ছে, গতিবেগ যদি বেশি হয় তাহলে এখানে ধাক্কাটাও বেশি হারে দেবে, তার কারণে ক্ষয়টা বেশি হবে। তাহলে কী কী পেয়েছি, জলের পরিমাণ পেয়েছি, জলের গতিবেগ পেয়েছি। এরপর হচ্ছে নদীবাহিত যে পদার্থগুলো রয়েছে, নদীবাহিত পদার্থগুলোর পরিমাণটা আছে। একটা জিনিস বলি, কেউ চুপচাপ বসে আছে, সে তাকে গায়ে এমনি সিম্পল জল দিলে তার যতটা না লাগবে, যদি সেখানে এক মুঠো কাঁকড় শুদ্ধ থাকে তাহলে তার গাটা যদি ছোঁড়া হয় অবশ্যই অনেক বেশি লাগবে। সেই রকমই হচ্ছে নদীর দ্বারা বাহিত যে পদার্থগুলো রয়েছে সেগুলোর পরিমাণটা যদি বেশি হয়ে থাকে তাহলে কি হচ্ছে, নদীটা যে এলাকায় ধাক্কা দেবে বা যেখানটাতে ধাক্কা দেবে সেখানে ক্ষয়ের পরিমাণটাও কী হয়ে থাকবে, বেশি হয়ে থাকবে। বেশ, তাহলে হচ্ছে ক্ষয়ের কী কী উপাদানগুলো রয়েছে বললাম। ক্ষয়ের উপাদান হচ্ছে জলের পরিমাণ, জলের গতিবেগ, তারপর হচ্ছে ভূমির ঢাল হতে পারে। আচ্ছা, আর একটা কী হতে পারে না, ক্ষয়জাত পদার্থের পরিমাণটা হতে পারে। এগুলোর দ্বারা হচ্ছে এগুলোর পরিমাণটা কেমন আছে না আছে তার উপরে নির্ভর করে সেই অঞ্চলে ক্ষয়টা হয়ে থাকবে। তো এই ক্ষয়ের কী কী প্রক্রিয়াগুলো আছে, নদীর ক্ষয়ে কী কী প্রক্রিয়া আছে? নদীর ক্ষয়ের 4টে প্রক্রিয়া আছে। কটা? 4টে। বেশ, একটা প্রথম হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। জলটা যখন বয়ে আসবে, এসে এখানে ধাক্কা দেবে, এইদিকে গেল, এঁকে বেঁকে গেল, এখানে এই দেয়ালে ধাক্কা দিল বা ভূমিরূপে ধাক্কা দিল, তার কারণে এখানটায় ক্ষয় হবে। এটা হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। বেশ, নদীর ক্ষয়ের প্রক্রিয়াগুলো লিখি। একটা হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। নদী আসবে, এসে এখানে ধাক্কা দেবে, এর কারণে ক্ষয় হতে পারে, এটা জলপ্রবাহজনিত ক্ষয়। এরপর একটা জিনিস বলি, যদি জলটা অম্লধর্মী হয়ে থাকে, এখানে ক্ষারধর্মী অর্থাৎ চুন জাতীয় বা লবণ জাতীয় কোনো শিলা রয়েছে, সেই অঞ্চলের পাশ থেকে বয়ে যাচ্ছে, তাহলে তার কারণে স্বাভাবিকভাবে কী হবে, সেই ভূমিরূপটা গলে যাবে। তাহলে এই গলে গেল, এই ধরনের ক্ষয়টাকে আমরা কি বলবো, না দ্রবণ ক্ষয়। বেশ, দ্রবণ ক্ষয়। তাহলে দুটো ক্ষয় পেলাম, একটা পেলাম জলপ্রবাহজনিত ক্ষয় আর একটা পাচ্ছি দ্রবণ ক্ষয়। 3 নম্বর, অবঘর্ষ। অবঘর্ষ এখানটা কি জিনিসটা, নুড়ি বালি পাথর যেগুলো আছে, নুড়ি বালি পাথর যেগুলো বয়ে আসছে, সেগুলো হচ্ছে নদী গর্ভে এসে ধাক্কা মারবে, আস্তে আস্তে ধাক্কা মারতে 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 আসবে। এর কারণে এই তলদেশটা কী হবে, ক্ষয় হবে। এই শুধু এই তলদেশে ধাক্কা মারবে তা নয়, এই পাশের দেওয়ালগুলোতে, নদী যে সোজা বয়ে যাচ্ছে তার পাশের দেওয়ালগুলোতেও ধাক্কা মারবে। এর কারণে ওই জায়গাগুলো আস্তে আস্তে ক্ষয় হবে। এই যে ক্ষয়টা, এই ক্ষয়টাকে বলা হবে অবঘর্ষ ক্ষয়। আর নুড়ি বালি পাথর যেগুলো আছে পরস্পরের সঙ্গে তো ঠোকাঠুকি করতে করতেও আসবে, সবসময় তো আমি যাচ্ছি এরকম দূরত্ব বজায় রেখে তো হবে না। তাহলে হচ্ছে খানিকটা যখন পরস্পরের সঙ্গে কী হবে, ধাক্কা করতে করতে আসবে, তখন তার কারণে ওই ভূমিরূপটা কী হয়ে থাকে, ক্ষয় হবে। আস্তে আস্তে এই বড় বড় টুকরোগুলো আস্তে আস্তে কিসে শেষখানে সূক্ষ্ম সূক্ষ্ম বালি পরিণত হবে, পরস্পরের সঙ্গে ঘর্ষণ করতে করতে আস্তে আস্তে। সেই ধরনের ক্ষয়টাকে কি বলা হবে, ঘর্ষণ ক্ষয়। তাহলে আমরা কী কী পেলাম, নদীর ক্ষয়ের কী কী প্রক্রিয়া?
একটা হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়, নদী যখন বয়ে আসবে তখন এখানে জলপ্রবাহের কারণে কি ক্ষয় হতে পারে, ডাইরেক্ট ধাক্কার কারণে ক্ষয় হতে পারে, সেটা হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। যখন অম্লধর্মী কোনো জল আসবে, বয়ে আসবে, তখন এখানে পাশের দেওয়ালে যদি ক্ষারধর্মী আরে হয়ে থাকে, নুন, হ্যাঁ, লবণ জাতীয় বা হচ্ছে চুন জাতীয় এরকম শিলাখণ্ড দ্বারা যদি কোনো ভূমিরূপ গঠন হয়ে থাকে, তখন সেটা দ্রবীভূত হয়ে যাবে, সেই প্রক্রিয়া ক্ষয়টাকে বলা হবে দ্রবণ ক্ষয়। আচ্ছা, অবঘর্ষ ক্ষয়, যখন নুড়ি, বালি, পাথর যেগুলো হচ্ছে নদীর গর্ভে তলদেশে বা নদীর পাশের দেওয়ালে এখানে হচ্ছে ধাক্কা মারতে মারতে আসবে, তখন যে ক্ষয়টা হয়ে থাকে তাকে বলছে অবঘর্ষ ক্ষয়। আর ওই নুড়ি বালিগুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষ করতে করতে যখন এগিয়ে আসবে, সেই যে ক্ষয়টা হবে তাকে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। এগুলো হচ্ছে নদীর ক্ষয়ের প্রক্রিয়া। এবার হচ্ছে বহনের প্রক্রিয়া। কী কী বলেছি, নদীর 3টি কাজ। একটা হচ্ছে প্রথমে ক্ষয় করবে, ক্ষয় করে পর বয়ে নিয়ে যাবে, বয়ে নিয়ে যাওয়ার পর তারপর এক জায়গায় জমা করবে। তো ক্ষয়ের প্রক্রিয়াগুলো এগুলো পেয়েছি। এরপর আমি পড়ব বহনের প্রক্রিয়া। বেশ, বহনের আবার 4টে প্রক্রিয়া আছে। কী কী প্রক্রিয়া না, প্রথমে ওই যে বলেছি দ্রবীভূত হয়ে যাবে, তাহলে বয়ে নিয়ে যাওয়ার জন্য যে বয়ে নিয়ে যাচ্ছে মানে গলে যাচ্ছে, গলে যেয়ে পর নদীর জলের সঙ্গে বয়ে যাচ্ছে, এই যে প্রক্রিয়াটা, এইটাকে বলা হচ্ছে দ্রবণ। বহন কোন প্রক্রিয়া করছে, তাহলে দ্রবণ প্রক্রিয়া, মানে গলে যাচ্ছে, এর সঙ্গে মিশে আছে, নদীর জলের সঙ্গে মিশে আছে, দিয়ে বয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই যে বহনের প্রক্রিয়া, এটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। এরপরে দ্রবণের পর কী হবে, দ্রবণের পর লম্ফদান। এইখানে আরেকটা জিনিস, তার আগেরটা বলে দিই, ভাসমান। ভাসমান প্রক্রিয়া কী ব্যাপারটা না, যখন একদম মিহি বালি বালি হবে, তখন সেই যে বালি বালি পদার্থগুলো, মানে হচ্ছে বালি কণাগুলো, যখন নদীর জলের সঙ্গে বয়ে বয়ে চলে যাবে, অর্থাৎ ভেসে ভেসেই চলে যাবে। এই যে প্রক্রিয়াটা, এই যে বহনের প্রক্রিয়াটা, সেটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া। এটা আমরা কোথায় দেখতে পাই, যদি আমি বেলুর ঘাটে, দক্ষিণেশ্বর আরে ওইদিকে কোনো জায়গায় আমি চান করতে যাই, তাহলে আমি যখন উঠবো তখন দেখবো গাটা কেমন কাদা কাদা ভাব। এইটা তো বইই এসছে। এই যে প্রক্রিয়াটা, এই যে বয়ে আসার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে হচ্ছে কি ভাসমান প্রক্রিয়া। এরপরে কি বলতে গেলাম, তখন ভাসমানের পর হবে লম্ফদান, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে যাওয়ার মতো ব্যাপার। লম্ফদান প্রক্রিয়াটা কেমন বলে দিই, একটা টুকরো, এই যে যদি একটা শিলার টুকরো হয়ে থাকে, এটা নদীর জলটা বয়ে নিয়ে আসছে, কিন্তু এতটাই হালকা নয় যে ভাসিয়ে নিয়ে চলে যাবে, আর এতটাই ভারী নয় যে গড়ি 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 যাবে। তাহলে এটা মাঝারি সাইজের। এই সাইজেরটা কী হচ্ছে, নদীতে জলটা বয়ে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে আর যেতে পারছে না, তখন নামিয়ে দিচ্ছে, আবার বয়ে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে আবার নামিয়ে দিচ্ছে। অর্থাৎ যখন এরকমভাবে এই শিলাখণ্ডটা গেল যে এখানে পড়লো, আবার লাফিয়ে লাফিয়ে এইরকমভাবে, মানে কিছুটা ভেসে যাচ্ছে, ভেসে যেয়ে পর আর বয়ে ভাসিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, তখন এটা কী হচ্ছে, তলদেশে আঘাত করছে, আবার এটাকে যদি বয়ে নেয়, এইরকমভাবে যখন যাবে তখন সেটাকে বলা হবে কী প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া। ঠিক আছে। এরপর যদি আকর্ষণ বলতে বলতে যদি বড় পাথরের টুকরো হয়ে থাকে, সেটাকে কী হবে, ওই জলটা বয়ে যাচ্ছে, জলের সঙ্গে আকর্ষণ হয়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে, অর্থাৎ এটা যদি তলদেশে হয়, এখানে ঘুরতে 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 এর সঙ্গে সঙ্গে যাবে, অর্থাৎ পাক খেয়ে যাবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলছে আকর্ষণ। তাহলে হচ্ছে নদীর বহনের যে প্রক্রিয়াগুলো, এগুলোকে হচ্ছে ক্ষয়ের প্রক্রিয়া, এগুলো হচ্ছে বহনের প্রক্রিয়া। বহনে হচ্ছে দ্রবণ প্রক্রিয়ায় বহন করে, ভাসমান প্রক্রিয়া বহন করে, আচ্ছা লম্ফদান প্রক্রিয়া বহন করে, আর আকর্ষণ প্রক্রিয়ায় বহন করে। এই 4টে প্রক্রিয়া আছে, আমরা আজকে এইটি সম্পর্কে জানলাম। আচ্ছা, আর একবার প্রথম থেকে বলে দিই। নদী কাকে বললাম, নদী বললাম কোনো একটা যে সকল জলধারা কোনো উচ্চভূমি অঞ্চলে, সেখানে হচ্ছে বৃষ্টির জল হতে পারে, হিমবাহের জল হতে পারে, বা হচ্ছে যে ফসবনের জল হতে পারে, সেই জলটা যখন আস্তে আস্তে ভূমির ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানে নেমে আসবে, এসে কোথায় যে পড়বে, কোথাও নদীতে হতে পারে, কোনো সমুদ্র হতে পারে, বা কোনো হ্রদে হতে পারে, সেখানে গিয়ে পতিত হবে, তখন আমরা তাকে নদী বলছি। যে ছোট ছোট নদীগুলো এসে প্রধান নদীতে এসে জলের উৎস যোগায়, বা ছোট ছোট নদীগুলো যেগুলো এসে প্রধান নদীতে মেশে, এরকমভাবে যে নদীগুলো এসে মিশছে প্রধান নদীতে, তাকে আমরা কি বলছি, উপনদী। আর যে নদীগুলো প্রধান নদী থেকে যে নদীগুলো ভেঙে ভেঙে চলে যাচ্ছে, সেই নদীগুলোকে আমরা বলছি শাখা নদী। এই গোটা উপনদী এবং শাখা নদী সমন্বিত যতটা এলাকার জল এই নদীটার দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ এই উপনদীর সমস্ত জলগুলো এইখানে এসে পড়ছে, আবার এই শাখা নদী, এই নদীর জলগুলো আবার যতটা এলাকা দিয়ে যাচ্ছে, এই সমগ্র এলাকাটা হচ্ছে এই প্রধান নদীটার কি অববাহিকা।
যে পার্বত্য অঞ্চলে যখন নদীটা প্রবাহিত হয়েছে, যতটা জায়গার জল এসে প্রধান নদীটা তৈরি করছে, এই যে জায়গাটা, এই সমগ্র জায়গাটা হচ্ছে প্রধান নদীটা ধারণ অববাহিকা। আচ্ছা, এই যে সংকীর্ণ উপত্যকা দুপাশে উচ্চভূমি রয়েছে, যে উচ্চভূমি দুপাশের উচ্চভূমির জল যে সংকীর্ণ উপত্যকাটা দিকে প্রবাহিত হচ্ছে তাকে আমরা কি বলছি? নদী উপত্যকা। এটা হচ্ছে কি? নদী উপত্যকা। আচ্ছা, যে উচ্চভূমি পাশাপাশি প্রবাহিত দুটি নদী গোষ্ঠীকে পৃথক করছে, সেই উচ্চভূমিটাকে আমরা কি বলছি? জল বিভাজিকা। ভারতের 3টে জল বিভাজিকার নাম কি কি বলেছি? একটা বলেছি পশ্চিমঘাট পর্বত, একটা বলেছি বিন্ধ্য পর্বত, আর একটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। এখানে হচ্ছে জল বিভাজিকা উদাহরণ। আদর্শ নদী বলতে যে নদীর 3টে গতি আছে, উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্নগতি, এই 3টে গতি আছে, তাকে আমরা বলছি আদর্শ নদী। এই আদর্শ গতি সম্পর্কে একটু বিশদে যদি ভালোভাবে বলা যায়, তাহলে বলা যাবে যে প্রধান নদীটি তার হচ্ছে নিম্ন সীমার সাপেক্ষে ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে একটা পর্যায়িত ভূমি তৈরি করে, তখনই আমরা তাকে আদর্শ নদী বলবো। কি বলবো? একটু ভালোভাবে বলতে গেলে কি, যে নদীটি তার ক্ষয়সীমা সাপেক্ষে, এখানে একটা জিনিস বলি, সাধারণত ক্ষয়সীমা কাকে বলা হয় না? সমুদ্রপৃষ্ঠকে ক্ষয়সীমা বলা হয়, অর্থাৎ যতটা জায়গা পর্যন্ত নদীটা ক্ষয় করতে পারবে তাকে বলা হচ্ছে ক্ষয়সীমা। সাধারণত ক্ষয়সীমা সাপেক্ষে প্রধান নদীটি যখন হচ্ছে প্রথমে ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে একটি পর্যায়িত ভূমি, অর্থাৎ এটা যদি ভূমিরূপটা হয়ে থাকে, এটা যদি ক্ষয়সীমা হয়ে থাকে, প্রথমে এই উঁচু নিচু ভূমিরূপ থাকলে একদম পুরো এই যে লেভেলে আনবে, এটাকে পর্যায়িত ভূমি, এই পর্যায়িত ভূমি তৈরি করে, তাকেই বলা হচ্ছে আদর্শ নদী। এবার জলচক্রের ক্ষেত্রে কি বলেছি? যখন সমুদ্র বা হ্রদের জল কী হচ্ছে? প্রথমে হচ্ছে বাষ্পরূপে, তারপর সেই ঘনীভূত হয়ে গেলে সেটা আবার বৃষ্টিপাত রূপে, আবার যখন ভূপৃষ্ঠে পড়লো সেটা আবার কী হচ্ছে? জলপ্রবাহ রূপে। এরকমভাবে চক্রাকারে আবর্তিত হয়, তখন আমরা তাকে জলচক্র বলি। অর্থাৎ জলচক্রের অংশগুলো কী কী? প্রথমে হচ্ছে একটা বাষ্পীভূত হয়ে উপরে উঠবে, তারপর হচ্ছে ঘনীভূত হয়ে নিচে নামবে, আবার জলপ্রবাহ রূপে বয়ে যাবে, আবার কিছুটা অংশ হচ্ছে ভৌমজল রূপে সঞ্চিতও হবে। এরকমভাবে জলের সমতা বজায় থাকে, এটাকে বলা হচ্ছে জলচক্র। এরপর হচ্ছে নদীর কাজ কি কটা? নদীর কাজ হচ্ছে প্রথমে ক্ষয় করা পার্বত্য অঞ্চলে, তারপর হচ্ছে মোটামুটি মধ্যগতি অঞ্চল যখন মধ্যগতি এলো তখন সেখানে হচ্ছে বহন করবে, এবং নিম্নগতিতে মূলত সঞ্চয় করে থাকে। উচ্চগতিতে কি কোন প্রক্রিয়ায় ক্ষয় করে থাকে না? জলপ্রবাহের কারণে ক্ষয় করে থাকে, এখানে জলটা এসে ধাক্কা মারলো, এর কারণে ক্ষয় হতে পারে। দ্রবণ, যদি কোনো অম্ল জাতীয় পদার্থ থাকে তাহলে কোনো শিলার গলন ঘটিয়ে সেটা হচ্ছে ক্ষয় করে থাকে। বেশ। অপকর্ষ ক্ষয়, বড় বড় নুড়ি, বালি, পাথরের টুকরোগুলো যখন নদীর তলদেশে আঘাতপ্রাপ্ত হয় বা দুপাশে দেয়ালে আঘাত করে, তখন তার কারণে ক্ষয় হয়ে থাকে। এবং ঘর্ষণ ক্ষয়, নুড়ি বালিগুলো পরস্পরের সঙ্গে আঘাতের কারণে যে ক্ষয় হয়ে থাকে তাকে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। সবার শেষে হচ্ছে দ্রবণ। এই দ্রবণ, ভাসমান, লম্ফদান, এগুলো হচ্ছে আবার বহনের প্রক্রিয়া। এটা ক্ষয়ের প্রক্রিয়া, এটা বহনের প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়ায় বহন করে, ভাসমান প্রক্রিয়া যদি ছোট ছোট মিহি কাঁকড় বালি বা বালি কণা হয়ে থাকে তখন সেটা ভাসমান প্রক্রিয়া বহন করে। লম্ফদান যদি মাঝারি আকৃতি হয়, অর্থাৎ কিছুটা ভাসমান প্রক্রিয়া গেল আবার সেটা তলদেশে আঘাত করলো, আবার কিছুটা ভাসমান প্রক্রিয়া গেলে, এরকমভাবে যখন যায় তখন লম্ফদান প্রক্রিয়া। আর হচ্ছে জলপ্রবাহের টানে যখন বয়ে আসে তখন সেটাকে বলা হচ্ছে কি আকর্ষণ প্রক্রিয়া। আপাতত এগুলোই পড়লাম। পরের দিনে আমরা ভালোভাবে পড়ব নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নানা রকম ভূমিরূপগুলি।